নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দশম শ্রেণীর পাঠ্যসূচিতে থাকা বাংলা ভাষায় বিজ্ঞান এই পড়াটি নিয়ে। তোমরা হয়তো বলবে, স্যার এ আপনি কি বলছেন, বাংলা ভাষা বিজ্ঞান? এর আগে তো আমরা বাংলা ভাষাতেই বিজ্ঞান পড়েছি। কিন্তু আজ যেটা আমরা পড়তে যাচ্ছি বাংলা ভাষায় বিজ্ঞান, এটা একটি প্রবন্ধ। যে প্রবন্ধটি লিখেছেন রাজশেখর বসু, তার ছদ্মনাম হল পরশুরাম। এই যে বাংলা ভাষায় বিজ্ঞান, এই প্রবন্ধটি নেওয়া হয়েছে বিচিন্তা প্রবন্ধ গ্রন্থ থেকে। এরপর আমরা জেনে নেব এই প্রবন্ধে কি বলতে চেয়েছে। তোমরা ভিডিওটি মন দিয়ে দেখতে থাকো। চলো এরপর দেখে নেওয়া যাক প্রবন্ধটিতে কি বলা হয়েছে। যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের মোটামুটি দুই শ্রেণীতে ভাগ করা যেতে পারে। প্রাবন্ধিক বলছেন, যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ এবং প্রবন্ধ লেখা হয় তাদেরকে মোটামুটি দুভাগে ভাগ করা যেতে পারে। প্রথম, যারা ইংরেজি জানে না বা অতি অল্প জানে। তাহলে যে দুই ভাগে ভাগ করলো, প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী। প্রথম শ্রেণীতে যারা ইংরেজি জানে না বা অতি অল্প জানে তাদেরকে প্রথম শ্রেণীর মধ্যে রাখলেন। অল্প বয়স্ক ছেলেমেয়ে ও অল্প শিক্ষিত বয়স্ক লোক এই শ্রেণীতে পড়ে। অর্থাৎ প্রাবন্ধিক রাজশেখর বসু যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদেরকে দুটা শ্রেণীতে ভাগ করলেন। প্রথম শ্রেণীতে রাখলেন যারা ইংরেজি জানে না বা অতি অল্প জানে, সেইখানের মধ্যে থাকছে অল্প বয়স্ক ছেলেমেয়ে এবং অল্প শিক্ষিত বয়স্ক লোক এই শ্রেণীতে। দ্বিতীয়, যারা ইংরেজি জানে এবং ইংরেজি ভাষায় অল্পাধিক বিজ্ঞান পড়েছে। এবং দ্বিতীয় যে শ্রেণী অর্থাৎ 2 নম্বর যে ভাগ, সেখানে যারা ইংরেজি জানে এবং ইংরেজি ভাষায় অল্প পরিমাণে বিজ্ঞান পড়েছে তাদেরকে তিনি দ্বিতীয় শ্রেণীতে রাখলেন। এরপর দ্বিতীয় নম্বর প্যারাতে প্রাবন্ধিক কি বলছে, প্রথম শ্রেণীর পাঠকদের বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই। প্রথম শ্রেণীর যারা পাঠক অর্থাৎ যারা ইংরেজি জানে বা অতি অল্প জানে, যেখানে থাকছে অল্প বয়স্ক ছেলেমেয়ে এবং অল্প শিক্ষিত বয়স্ক লোক, তারা সেই সমস্ত পাঠকদের মধ্যে বিজ্ঞানের সঙ্গে আগে কোনোদিনই পরিচয় নেই। গুটিকতক ইংরেজি পারিভাষিক শব্দ হয়তো তারা শিখেছে। তাহলে প্রথম শ্রেণীর যারা পাঠক তারা হয়তো হাতে গুনতি কয়েকটি ইংরেজি পারিভাষিক শব্দ হয়তো তারা শিখেছে, যেমন টাইফয়েড, আয়োডিন, মোটর, ক্রোটন, জেব্রা। তাহলে যে কয়েকটি তারা হাতে গুনতি ইংরেজি পারিভাষিক শব্দ হয়তো তারা আয়ত্ত করেছে, তাদের মধ্যে হলো টাইফয়েড, আয়োডিন, মোটর, ক্রোটন, জেব্রা। এই সমস্ত পারিভাষিক শব্দ হয়তো তারা শিখেছে। অনেক রকম স্থূল তথ্য তাদের জানা থাকতে পারে। এছাড়া কি না, তাদের অনেক রকম স্থূল তথ্য হয়তো তারা জেনে থাকতে পারে, যেমন জল আর কর্পূর উবে যায়, মানে উড়ে যায়, বাতাসের সংস্পর্শে পালে কি হয়, সেগুলো উড়ে যায়। পিতলের চাইতে অ্যালুমিনিয়াম হালকা। এছাড়া আর কি তারা স্থূল তথ্য জেনে আছে না, পিতলের চাইতে অ্যালুমিনিয়াম হালকা। লাউ কুমড়ো জাতীয় গাছে দু রকম ফুল হয়। এছাড়া কি, লাউ এবং কুমড়ো গাছে যে দু রকমের ফুল হয়, এইরকম স্থূল তথ্য হয়তো তাদের জানা আছে। তাহলে এইটুকু পড়ে আমরা কি জানলাম, যে প্রথম শ্রেণীর পাঠক যাদের সঙ্গে হয়তো বিজ্ঞানের পূর্বে কোনোদিনের পরিচয় নেই, কিন্তু তারা গুটিকতক ইংরেজি পারিভাষিক শব্দ হয়তো তারা শিখে ফেলেছে। কারা? যারা প্রথম শ্রেণীর পাঠক। কি কি পারিভাষিক শব্দ? যেমন টাইফয়েড, আয়োডিন, মোটর, ক্রোটন, জেব্রা। এই সমস্ত হয়তো গুটিকতক ইংরেজি পারিভাষিক শিখে রেখেছে। অনেক রকম তারা স্থূল তথ্য হয়তো তাদের জানা থাকতে পারে, যেমন জল এবং কর্পূর উবে যায়। এছাড়া কি, পিতলের চাইতে অ্যালুমিনিয়াম হালকা, লাউ কুমড়ো জাতীয় গাছে দু রকমের ফুল হয়। এরকম সামান্য জ্ঞান থাকলেও সুশৃঙ্খল আধুনিক বৈজ্ঞানিক তথ্য তারা কিছুই জানে না। বলছে এইরকম সামান্য জ্ঞান থাকলেও প্রথম শ্রেণীর পাঠকদের মধ্যে সুশৃঙ্খল আধুনিক বৈজ্ঞানিক তথ্য তারা কিন্তু কিছুই জানে না। এই শ্রেণীর পাঠক ইংরেজি ভাষার প্রভাব থেকে মুক্ত। তাহলে যারা প্রথম শ্রেণীর পাঠক
তারা কি না ইংরেজি ভাষার প্রভাব থেকে সবসময় মুক্ত। সেজন্য বাংলা পরিভাষা আয়ত্ত করে বাংলায় বিজ্ঞান শেখা তাদের সংস্কার বিরোধী নয়। এজন্য কি বলছে যে বাংলা পরিভাষা আয়ত্ত করে বাংলায় বিজ্ঞান শেখাটা তাদের সংস্কারের বিরোধী নয়। ছেলেবেলায় আমাকে ব্রহ্মমোহন মল্লিকের বাংলা জ্যামিতি পড়তে হয়েছিল। কথক বলছে যে আমি যখন ছেলেবেলাতে ছিলাম তখন সেই ছেলেবেলার সময় আমাকে কি হয়েছিল না ব্রহ্মমোহন মল্লিকের বাংলা জ্যামিতি পড়তে হয়েছিল। এই কিন্তু একটা ছোট প্রশ্ন আসতে পারে যে কথককে ছোটবেলায় বা ছেলেবেলায় কার লেখা বাংলা জ্যামিতি পড়তে হয়েছিল? ব্রহ্মমোহন মল্লিকের। এক নির্দিষ্ট সীমাবিশিষ্ট সরলরেখার উপর এক সমবাহু ত্রিভুজ অঙ্কিত করিতে হইবে। এর মানে বুঝতে বাধা হয়নি, কারণ ভাষাগত বিরোধী সংস্কার ছিল না। তাহলে কথককে যখন ছেলেবেলাতে ব্রহ্মমোহন মল্লিকের বাংলা জ্যামিতি বই পড়তে হয়েছিল, সেখানে লেখা ছিল যে এক নির্দিষ্ট সীমাবিশিষ্ট সরলরেখার উপর এক সমবাহু ত্রিভুজ অঙ্কিত করতে হবে। এর মানে বুঝতে বলছে আমার বাধা হয়নি, কারণ ভাষাগত বিরোধী সংস্কার ছিল না আমার। কিন্তু যারা ইংরেজি জিওমেট্রি পড়েছে, কিন্তু যারা ইংরেজিতে জ্যামিতি পড়েছে, তাদের কাছে উক্ত প্রতিজ্ঞা বাক্যটি সুশ্রাব্য ঠেকবে না, তার মানেও স্পষ্ট হবে না। কিন্তু যারা ইংরেজি ভাষাতে জ্যামিতি পড়েছে, তাদের কাছে উপরের দেওয়া যে বাক্যটি, সে বাক্যটি তাদের সুশ্রাব্য ঠেকবে না, এবং তার যে মানে, সেই মানেটাও তাদের কাছে স্পষ্ট হয়ে উঠবে না। কোন লাইনটি? না এক নির্দিষ্ট সীমাবিশিষ্ট সরলরেখার উপর এক সমবাহু ত্রিভুজ অঙ্কিত করিতে হইবে, এই লাইনটি তাদের কাছে অতটা স্পষ্ট হয়ে উঠবে না। যে লোক আজন্ম ইজার পড়েছে তার পক্ষে হঠাৎ ধুতি পরার অভ্যাস করা একটু শক্ত। প্রাবন্ধিক আবার কি যুক্তি দিয়ে দেখাচ্ছে না যে লোক আজন্ম ইজার পড়েছে, প্রাবন্ধিক বলছে যে যে লোকটি আজন্ম ঢিলেঢালা পোশাক পরে এসেছে, তাকে যদি হঠাৎ করে ধুতি পাঞ্জাবি পরার অভ্যাস করানো হয়, তাহলে তার কাছে যেমন কষ্ট করবে, তার কাছে যেমন একটু শক্ত হয়ে দাঁড়াবে, ঠিক একই রকমভাবে এই জিনিসটা তার পক্ষ হবে। আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকার্যে দেশি পরিভাষা চালাচ্ছে। আমাদের দেশের সরকার সে কি করছে না রাজকার্যে অর্থাৎ সরকারি কাজকর্মে দেশি পরিভাষায় চালাচ্ছেন। তাতে অনেকে মুশকিলে পড়ছে, তাতে করে কি অনেকে সমস্যার সম্মুখীন হচ্ছে, কারণ তাদের নতুন করে শিখতে হচ্ছে। কারণ কি না তাদেরকে আবার নতুনভাবে সেই ভাষাটি শিখতে হচ্ছে, যার ফলে তারা কি হচ্ছে মুশকিলে পড়ছে। তাহলে এই যে প্রথম পৃষ্ঠাতে যেটুকুখানি আমরা পড়লাম, এইখানে প্রশ্ন কি কি হতে পারে? প্রশ্ন হতে পারে যে যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদেরকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয়? দুটি শ্রেণীতে, প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী। প্রথম শ্রেণীতে কারা পড়ে? যারা ইংরেজি জানে না বা অতি অল্প জানে, সেখানের মধ্যে থাকছে অল্প বয়স্ক ছেলে মেয়ে, আবার অল্প শিক্ষিত বয়স্ক লোক। দ্বিতীয় শ্রেণীর মধ্যে থাকছে যারা ইংরেজি জানে বা ইংরেজি ভাষায় অল্পাধিক বিজ্ঞান পড়েছে তারা। এবারে প্রথম শ্রেণীর পাঠকদের মধ্যে বলছে বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই। তাহলে এইখান থেকে প্রশ্ন হতে পারে যে কোন শ্রেণীর পাঠকদের সঙ্গে বিজ্ঞানের পূর্ব কোনো পরিচয় নেই? প্রথম শ্রেণীর। এবং কোন শ্রেণীর পাঠকেরা গুটিকতে ইংরেজি পারিভাষিক হয়তো তারা শিখেছে? প্রথম শ্রেণীর। এবারে পারিভাষিক শব্দ কি কি? টাইফয়েড, আয়োডিন, মোটর, ক্রোটন, জেব্রা। এছাড়া তারা স্থূল তথ্য, কোন কোন স্থূল তথ্য তাদের জানা আছে? জল কর্পূর উবে যায়, পিতলের চাইতে অ্যালুমিনিয়াম হালকা, লাউ কুমড়ো জাতীয় গাছে দু রকমের ফুল হয়, এইরকম স্থূল তথ্য হয়তো তাদের জানা আছে। এরপরে তিনি বললেন যে এই শ্রেণীর পাঠক ইংরেজি ভাষার প্রভাব থেকে মুক্ত, সেই জন্য বাংলা পরিভাষা আয়ত্ত করে তারা বাংলায় বিজ্ঞান শেখা তাদের সংস্কার বিরোধী নয়। এই যে লাইনটি, এই লাইনটি 2023 সালে প্রশ্ন এসেছে। এই লাইনটি প্রশ্ন হতে পারে ছেলেবেলায় আমাকে ব্রহ্মমোহন মল্লিকের বাংলা জ্যামিতি পড়তে হয়েছিল। তাহলে কথককে ছেলেবেলায় কার লেখা বাংলা জ্যামিতি পড়তে হয়েছিল? এছাড়া পরে একটি লাইন রয়েছে যে লোক আজন্ম ইজার পড়েছে তার পক্ষে কি পরা অভ্যাস করা একটু শক্ত? ধুতি পরা। আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকার্যে দেশি পরিভাষা চালাচ্ছেন, তাতে অনেকে মুশকিলে পড়ছেন। প্রশ্ন হতে পারে তাতে অনেকে মুশকিলে পড়ছেন, কেন তারা মুশকিলে পড়ছে? না কারণ তাদেরকে নতুন করে আবার সেই ভাষাটা শিখতে হচ্ছে। চলো এরপর পরের পৃষ্ঠাতে প্রাবন্ধিক কি বলছে দেখে নেওয়া যাক। পূর্বোক্ত প্রথম শ্রেণীর পাঠক যখন বাংলায় বিজ্ঞান শেখে তখন ভাষার জন্য তার বাধা হয় না, শুধু বিষয়টি যত্ন করে বুঝতে হয়। তাহলে পূর্বোক্ত প্রথম শ্রেণীর যারা পাঠক যখন বাংলা ভাষায় বিজ্ঞান শেখে তখন ভাষার জন্য তার বাধা হয় না, শুধু বিষয়টি তাকে কি করতে হয়? যত্ন সহকারে বুঝতে হয়। প্রথম শ্রেণীর পাঠক মানে কারা? না যারা অতি অল্প ইংরেজি জানে বা জানে না,
সেই তাদেরকে যখন তারা বাংলা ভাষায় বিজ্ঞান শিখছে তখন ভাষার জন্য তাদের বাধা হয় না, শুধু কি করতে হয় না, বিষয়টিকে অত্যন্ত যত্ন সহকারে বুঝে নিতে হয়। পাশ্চাত্য দেশের শিক্ষার্থীর চেয়ে তাকে বেশি চেষ্টা করতে হয় না, অর্থাৎ পাশ্চাত্য বিদেশি শিক্ষার্থীর চাইতে তাকে কিন্তু বেশি চেষ্টা করতে হয় না। কিন্তু দ্বিতীয় শ্রেণীর পাঠক যখন বাংলা ভাষায় লেখা বৈজ্ঞানিক সন্দর্ভ পড়ে তখন তাকে পূর্ব সংস্কার দমন করে প্রীতির সহিত মাতৃভাষার পদ্ধতি আয়ত্ত করতে হয়। কিন্তু দ্বিতীয় শ্রেণীর পাঠক অর্থাৎ যারা ইংরেজি জানে তাদেরকে যখন বাংলা ভাষায় লেখা বৈজ্ঞানিক সন্দর্ভ পড়তে হবে তখন তাকে কি করতে হবে না, পূর্ব সংস্কার দমন করতে হবে, অর্থাৎ ইংরেজি ভাষাটাকে ভুলে গিয়ে বা সেই ভাষাটাকে বর্জন করে তাকে ভালোবাসার সঙ্গে প্রীতির সঙ্গে মাতৃভাষার পদ্ধতি বাংলা ভাষাটাকে আয়ত্ত করে নিতে হবে। এই কারণে পাশ্চাত্য পাঠকের তুলনায় তার পক্ষে একটু বেশি চেষ্টা আবশ্যক। এই জন্য কী করতে হবে, পাশ্চাত্য পাঠকের তুলনায় তার পক্ষে একটু বেশি চেষ্টা করাটা একটু আবশ্যক, যুক্তিযুক্ত। তাহলে এই প্যারাতে প্রাবন্ধিক কি বললেন, যে পূর্বোক্ত প্রথম শ্রেণীর যারা পাঠক তাদেরকে বাংলা ভাষায় বিজ্ঞান শেখা ভাষার জন্য তাদের বলছে বাধা হয় না, শুধু বিষয়টিকে কী করতে হয় না, যত্ন সহকারে বুঝে নিতে হয়। কিন্তু পাশ্চাত্য দেশের শিক্ষার্থীর চেয়ে তাকে বলছে বেশি চেষ্টাও করতে হয় না। কিন্তু দ্বিতীয় শ্রেণীর যারা পাঠক অর্থাৎ যারা ইংরেজি জানে তাদেরকে যদি বাংলা ভাষায় বৈজ্ঞানিক সন্দর্ভ পড়তে হয় তাহলে তাকে পূর্ব সংস্কার দমন করতে হবে, অর্থাৎ ইংরেজি ভাষাটাকে বর্জন করে প্রীতির সঙ্গে ভালোবাসার সঙ্গে মাতৃভাষার পদ্ধতিতে বাংলা ভাষাটাকে আয়ত্ত করে শিখে নিতে হবে। এই কারণে পাশ্চাত্য পাঠকের তুলনায় তার পক্ষে একটু বেশি চেষ্টাটা আবশ্যক। পরের প্যারাতে কি বলছে, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে। এই যে লাইনটি, এই লাইনটি বিভিন্ন বছরে বিভিন্নভাবে প্রশ্নটি এসে আছে। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে, বাধাগুলি কি কি বা সমস্যাগুলি কি কি, প্রশ্নটি বিভিন্নভাবে আসতে পারে। বাংলা পারিভাষিক শব্দ প্রচুর নেই, তাহলে কোন পারিভাষিক শব্দ প্রচুর নেই, বাংলা পারিভাষিক শব্দ প্রচুর নেই। অনেক বৎসর পূর্বে, অনেক বছর আগে বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন বিদ্যোৎসাহী লেখক নানা বিষয়ে পরিভাষা রচনা করেছিলেন। তাহলে অনেক বছর আগে বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন বিদ্যোৎসাহী লেখক অর্থাৎ কিছু জ্ঞানীগণী ব্যক্তি বা লেখক নানা বিষয়ে পরিভাষা তারা রচনা করেছিলেন। তাদের উদ্যোগের এই ত্রুটি ছিল যে তাদের উদ্যোগের কিছু কিছু হয়তো ত্রুটি ছিল, তারা একযোগে কাজ না করে, কি ত্রুটি না, তারা একযোগে কাজ না করে স্বতন্ত্রভাবে করেছিল, তারা একসঙ্গে কাজটা না করে আলাদাভাবে একা একা কাজটি করেছিল। তার ফলে সংকলিত পরিভাষার সাম্য হয়নি, তার ফলে সংকলিত যে পরিভাষা সেই পরিভাষাটির সমতা বিধান হয়নি, সাম্য হয়নি। একই ইংরেজি সংজ্ঞার বিভিন্ন প্রতিশব্দ রচিত হয়েছে, একই ইংরেজি শব্দ, একই ইংরেজি সংজ্ঞা, কিন্তু বিভিন্ন প্রতিশব্দ সেখানে রচিত হয়েছে। 1936 সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে যে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন তাতে বিভিন্ন বিজ্ঞানের অধ্যাপক, ভাষাতজ্ঞ, সংস্কৃতজ্ঞ পণ্ডিত এবং কয়েকজন লেখক একযোগে কাজ করেছিলেন। তাহলে 1936 সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের যে পরিভাষা সমিতি নিযুক্ত হয়েছিল তাতে বিভিন্ন বিজ্ঞানের অধ্যাপক, ভাষাতজ্ঞ, সংস্কৃত পণ্ডিত, কয়েকজন লেখক তারা একসঙ্গে একযোগে কাজ করেছিল। তার ফলে তাদের চেষ্টা অধিকতর সফল হয়, তার ফলে কি হলো, তাদের চেষ্টাটা অধিকতর সফল হয়ে উঠেছিল। এইখান থেকে প্রশ্ন হতে পারে যে কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি কবে নিযুক্ত হয়েছিল, 1936 সালে। শেষ যে লাইনটি পড়লাম, তার ফলে তাদের চেষ্টা অধিকতর সফল হয়েছিল, এই লাইনটি তুলে 2024 সালে প্রশ্ন এসেছিল। পরের যে প্যারা, সেই পরের প্যারাতে কি বলছে, যে পরিভাষা রচনা একজনের কাজ নয়, অর্থাৎ পরিভাষা রচনা করাটা একজনের পক্ষে সম্ভব নয়, একজনের সেটা কাজ নয়। সময়গতভাবে না করলে নানা ত্রুটি হতে পারে, যদি একসঙ্গে না করা হয়, সময়গতভাবে না করা হয়, তাহলে নানান ত্রুটি আসতে পারে, নানান ভুল হতে পারে। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সংকলন খুব বড় নয়, অর্থাৎ 1936 সালে যে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি নিযুক্ত হয়েছিল সেই কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা নিযুক্তের যে সংকলন সেই সংকলনটা খুব বড় ছিল না, আরও শব্দের প্রয়োজন আছে এবং তার জন্য উপযুক্ত ব্যবস্থা করা আবশ্যক। তাতে করে সেখানে বলছিস আরও শব্দের প্রয়োজন আছে এবং তার উপর উপযুক্ত ব্যবস্থা করাটা আবশ্যক। কিন্তু দরকার মতন শব্দ, বাংলা শব্দ পাওয়া না গেলেও বৈজ্ঞানিক রচনা চলতে পারে,
কিন্তু দরকার মতন যদি বাংলা শব্দ না পাওয়া যায় কিন্তু তবুও বৈজ্ঞানিক রচনা চলতে পারে। যতদিন উপযুক্ত ও প্রামাণিক বাংলা শব্দ রচিত না হয় ততদিন ইংরেজি শব্দই বাংলা বানানে চালানো ভালো। প্রাবন্ধিক কি বলছে যে যতদিন না পর্যন্ত উপযুক্ত এবং প্রামাণিক বাংলা শব্দ আবিষ্কৃত না হচ্ছে, রচিত না হচ্ছে, ততদিন কি করতে হবে না ইংরেজি শব্দকেই বাংলা বানানে আমাদেরকে চালিয়ে নিয়ে যেতে হবে। বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত সমিতি বিস্তর ইংরেজি শব্দ বজায় রেখেছেন। তাহলে ওই যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত সমিতি তারা কি করেছেন না বিস্তর ইংরেজি শব্দ বজায় রেখেছেন। তারা বিধান দিয়েছেন কারা কি বিধান দিয়েছে? বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত পরিভাষা সমিতি তারা বিধান দিয়েছেন যে নবাগত রাসায়ন বস্তুর ইংরেজি নামেই বাংলা বানানে চলবে। তারা বিধান দিয়েছে যে নতুন নতুন যে রাসায়নিক বস্তু, সেই নতুন নতুন রাসায়নিক বস্তু আবিষ্কৃত হবে সেগুলোকে ইংরেজি নামেই বাংলা বানানে চালিয়ে যেতে হবে। যেমন উদাহরণ হিসেবে দেখিয়েছেন অক্সিজেন, প্যারাডাইক্লোরোবেনজিন। উদ্ভিদ ও প্রাণীর জাতিবাচক বা পরিচয়বাচক অধিকাংশ ইংরেজি বা সার্বজাতিক ইন্টারন্যাশনাল নামও বাংলায় চালানো যেতে পারে, যেমন ম্যালভাসি, ফার্ন, আর্থ্রোপোডা, ইনসেক্টা। এছাড়া বলছে যে উদ্ভিদ ও প্রাণী জাতিবাচক বা পরিচয়বাচক অধিকাংশ ইংরেজি নামও কী করতে হবে বাংলায় চালানো যেতে পারে। যেমন উদাহরণ হিসেবে দেখিয়েছে ম্যালভাসি, ফার্ন, আর্থ্রোপোডা, ইনসেক্টা। পরের প্যারাতে প্রাবন্ধিক কি বলছে? পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য। অর্থাৎ পাশ্চাত্য বিদেশের তুলনায় আমাদের এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য। এই যে লাইনটি, এই লাইনটি 2019 সালে প্রশ্ন এসেছিল। প্রাথমিক বিজ্ঞানের সঙ্গে কিঞ্চিত পরিচয় না থাকলেও কোনো বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝা কঠিন। অর্থাৎ প্রাথমিক বিজ্ঞান সম্বন্ধে যদি ধারণা না থাকে, পরিচয় না থাকলেও বলছি কোনো বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝা কঠিন। ইউরোপ আমেরিকায় পপুলার সায়েন্স লেখা সুসাধ্য এবং সাধারণে তা সহজে বোঝে। এরপরে প্রাবন্ধিক কি বলছে? ইউরোপ এবং আমেরিকাতে পপুলার সায়েন্স লেখা সুসাধ্য এবং সাধারণে তা সহজে বোঝে। কিন্তু আমাদের দেশের বর্তমান অবস্থা তেমন নয়। কিন্তু আমাদের দেশের বর্তমানটা ঠিক তেমনটি নয়। বয়স্কদের জন্য যা লেখা হয়, অর্থাৎ বয়স্ক ব্যক্তিদের জন্য যা লেখা হয়, তাও প্রাথমিক বিজ্ঞানের মতন গোড়া থেকে না লিখলে বোধগম্য হয় না। কিন্তু আমাদের দেশে কী হচ্ছে না, বয়স্কদের জন্য যে বিজ্ঞান বইগুলো লেখা হচ্ছে বা বিজ্ঞান বিষয়ক বইগুলো লেখা হচ্ছে, সেই বইগুলোও কী করতে হচ্ছে না, প্রাথমিক বিজ্ঞানের মতন যদি গোড়া থেকে না লেখা হয় তাহলে সেটা বোধগম্য হয়ে উঠছে না। জনসাধারণের জন্য যারা বাংলায় বিজ্ঞান লেখেন তারা এ বিষয়ে অবহিত না হলে তাদের লেখা জনপ্রিয় হবে না। অর্থাৎ জনসাধারণের জন্য, সমস্ত মানুষের জন্য যারা বাংলা ভাষায় বিজ্ঞান লেখেন তারা এই বিষয়ে যদি অবহিত না হয়, সতর্ক না হয়, তাহলে তাদের লেখা কোনোদিনই জনপ্রিয় হয়ে উঠবে না। এটা প্রাবন্ধিক বলছেন। অবশ্য কালক্রমে এদেশে বিজ্ঞান শিক্ষার বিস্তর হলে এই অসুবিধা দূর হবে। অবশেষে বলছে যে কালক্রমে যদি এই দেশে বিজ্ঞান শিক্ষার প্রসার ঘটে, বিস্তার ঘটে, তবেই এই অসুবিধাটা দূর হবে। তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে। তখনই আমাদের কি হবে, বৈজ্ঞানিক সাহিত্য রচনা করা অনেকটাই সহজবোধ্য হয়ে উঠবে, অনেকটাই সুসাধ্য হবে। শেষ যে লাইনটি, সেখানে প্রশ্ন হতে পারে তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে। কখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে? না যখন এদেশে বিজ্ঞান শিক্ষার বিস্তর ঘটবে। আজকে ভিডিওতে আমরা এখান পর্যন্তই পড়ব। পরবর্তী অংশ অর্থাৎ দ্বিতীয় পাঠ আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনার সঙ্গে থেকো। আর আজকের ভিডিওটি কেমন লাগলো তা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। আর সঙ্গে এই ভিডিওটিতে একটি লাইক করে দিও, তাহলে ভিডিও বানাতে আমি উৎসাহিত হব। এবং সঙ্গে সঙ্গে তোমরা এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। কেমন? সকলে ভালো থেকো, পড়াশোনার সঙ্গে থেকো। ধন্যবাদ।